অর্থাৎ শেখ হাসিনা মানে গত সরকারের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে, শেখ হাসিনার টাকা পাচারের বিষয়ে বা শেখ হাসিনা পরিবারের টাকা পাচারের বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা, আপনারা কোনো অনুসন্ধান করতেছেন কিনা? আমরা যদি একেবারে পলিটিক্যাল ম্যান্ডেট নিয়ে ব্যাংকে আসবে, ডাইরেক্টর হবে সেটা না। আরেকটা জিনিস আমি এনফোর্স করে, আমি গভর্নর থেকে সেটা করেছিলাম যে আপনি যেই পরিচয় থাক পলিটিক্যাল, কিন্তু বোর্ডে আপনি পলিটিক্স আনবেন না, মানে পলিটিক্স আর রাজনীতি। এখন এর আগে যেটা হয়েছে সবাই এসে বলতো আমি তো ওই পার্টির, আমি তো ওই সিরাজগঞ্জ থেকে আসছি, আমার ওখানে কিছু না, আমার কিছু টাকা পয়সা করতে হবে, একে লোন দেন। এই পরিচয়টা যেন যিনি আসবেন ব্যাংকের পরিচালক, উনি অ্যাডভাইস দেবেন, পরামর্শ দেবেন, কিন্তু কোন দল থেকে আসে, কোন পেশার ব্যাপারে বলতে পারে আমি একজন সাংবাদিক, আমি একজন ডাক্তার। আর্থিক খাতে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার, অনেক কিছুর সুফলও ফলতে শুরু করেছে, তবুও লোকজন, জনগণ, সাধারণ নাগরিকেরা অনেক বিষয়েই খুশি নয়। অর্থনীতি আজ কোন পথে, বাণিজ্যের ক্ষেত্রে আসলে কি সিদ্ধান্ত সরকার নিচ্ছে, সবচেয়ে জনপ্রিয় যে সিন্ডিকেটের কথা আছে সেটা ভাঙতে সরকার আসলে কি করছে। অর্থ বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, ডক্টর সালাউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমরা স্বাগত জানাই ডক্টর সালাউদ্দিন আহমেদকে। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আমরা আপনার সময়ের জন্য এবং আপনি আমাদের সময় দিয়েছেন সেই জন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডক্টর আহমেদ, আমরা আপনাকে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভাবিত হতে হয়েছে বা আপনি সবচেয়ে বেশি সেটি হচ্ছে যে বিগত সরকারের সবচেয়ে বড় দুর্নাম যেটি নিয়ে, সেটি হচ্ছে অর্থ পাচার। আপনি অর্থ পাচার নিয়ে আপনি বলছিলেন যে বিশেষ গোষ্ঠী ও শ্রেণীর জন্য নানা ধরনের পৃষ্ঠপোষকতা এটা হয়েছে। এই সময়ে আসলে মোট কত টাকা পাচার হয়েছে, পাচারকারী কিভাবে, কারা কিভাবে করছে, কোথায় করছে, সার্বিক অনুসন্ধান এই মুহূর্তে শুরু হয়েছে কিনা, এটি আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যাদেরকে বোঝা গেছে যে তারা আসলে অর্থ পাচার করছে, আপনি বড় বড় কোম্পানিগুলি বলা হচ্ছে যে 6টি পরিবার কয়েক লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে গেছে, তাদের ক্ষেত্রে সরাসরি দৃষ্টান্তমূলক কোনো কিছু করা হবে কিনা। কেউ কেউ এই প্রস্তাব করছেন তাদের বিদেশে যাওয়া টাকাটা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হোক এবং বাংলাদেশে যে সম্পত্তি বা ইয়েগুলি আছে সেগুলিকে রাষ্ট্রীয় প্রশাসক বসিয়ে বা অন্য কোনোভাবে সেগুলিকে আসলে কি করা যায় সে ব্যাপারে আপনাদের একটু চিন্তা জানতে চাইব ডক্টর সালাউদ্দিন আহমেদ। ধন্যবাদ। অর্থ পাচার বাংলাদেশের জন্য কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা বিষয়। এখানে যারা অর্থ পাচার করেছে, আমরা এখন সঠিক যে অঙ্কটা সেটা এখনো নির্ধারণ করা হয়নি, তবে যারা যারা অর্থ পাচার করেছে বা কারা লিপ্ত ছিল তার ব্যাপারে সম্যক কিছু ধারণা আছে। এখন যেটা আমরা করছি, আমাদের দুইটা জিনিস, প্রথম হলো অর্থগুলি চলে গেছে সেটা কিভাবে ফেরত আনা যায়, সেটা বিভিন্ন প্রক্রিয়া আছে, আমি একটু বলছি একটু পরে। দ্বিতীয়ত আরেকটা চ্যালেঞ্জ আমাদের, আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমরা অ্যাকশনটা নিচ্ছি, যতটুকু সম্ভব আমরা বাস্তবায়ন করব, টাকা যতটুকু ফেরত আনবো। আর একটা মেসেজের ভবিষ্যতে জন্য কিন্তু এইরকম অর্থ পাচারের ব্যাপারে কেউ জানানো কোনো পদক্ষেপ গ্রহণ না করে, সেটা আইদার বাণিজ্যের মাধ্যমে, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে অথবা অন্যভাবে হুন্ডির মাধ্যমে, অন্যভাবে, সেগুলো আমরা ওদের দুইটা জিনিস। এবং অর্থ পাচার করলে আপনারা যেটি জানেন, এমনি আমাদের দেশীয় সম্পদ অপ্রচুর, এবং সে টাকাটা বাইরে চলে গেলে আর ফরেন সেটা যখন চলে যায় বা অন্যভাবে যখন চলে যায় আমার দেশে বিনিয়োগ পাচার করতে হয়। আমরা যেটা ইমিডিয়েটলি যেটা করছি সেটা যারা যারা পাচার করছে তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কাজ করছে তাদের ব্যাপারে, আর দুর্নীতি দমন কমিশনে কিন্তু কাজ করছে কারা কারা গেছে সম্যক ধারণা নেওয়ার জন্য। এটা ইমিডিয়েটলি যেটা করা হচ্ছে যে একটা টাস্ক ফোর্স, একটা ন্যাশনাল কমিটি আছে কিন্তু আমি একটা টাস্ক ফোর্স করে দিয়েছি। টাস্ক ফোর্স মানে তারা বিভিন্ন অ্যাকশন নেবে। প্রথমত হলো যাদের ব্যাপারে অর্থ পাচারের সন্দেহ করা হচ্ছে বা দুর্নীতি সন্দেহ করা হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। তারা কোন রকম ট্রানজাকশন গুলো ফ্রিজ করা মানে যিনি করেছেন তিনি নয়, তার স্ত্রী, পুত্র, কন্যা, এই ইমিডিয়েট ফ্যামিলি, কিন্তু তাদের ব্যবসা সংক্রান্ত যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোকে ফ্রিজ করা হচ্ছে না। এবং আপনি জানেন যে ব্যবসাগুলো চলে, কারণ ব্যবসাটা যদি আমরা ফ্রিজ করি অ্যাকাউন্ট, তবে কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাবে, অর্থনীতি একটা নেতিবাচক প্রভাব পড়বে, লোকজনের কর্মসংস্থানের সমস্যা হবে। আর সাথে সাথে যেটা করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক থেকে অলরেডি কয়েকটা দেশে লিখেছে অর্থ পাচারের তথ্য আনতে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কিছু কিছু দেশ থেকে আপনার উত্তরও পেয়েছে। এখন এখানে প্রসেস গুলো হলো, প্রথমত আমাদের এখন আইডেন্টিফাই করে নামগুলি
ঠিক করে তাদের সেটা আমাদের পাঠাতে হবে। আর আমাদের কতগুলো অ্যাকশন নিতে হবে, যেটা আমরা অলরেডি বলেছি, যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্যগুলো মনিটর করা হচ্ছে, এবং আর দ্বিতীয়ত যেটা আমরা ইতিমধ্যে প্রসেস করব, যে এখানে ইনভেস্টিগেশন করবে। এটা ইনভেস্টিগেশন অথরিটি সাধারণত দুর্নীতি দমন কমিশন এবং সিআইডি, বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য দেবে, বিআইসিতে বিভিন্ন জায়গায় তথ্য আসবে, তারা করবে, এবং কোর্টে সেটা তদন্ত প্রতিবেদন দেবে। সাথে সাথে অন্য দেশে আনার জন্য যেটা আমরা বলি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, MLA, এবং এই জন্য কিন্তু আমাদের টাস্ক ফোর্সে কিন্তু অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিনিধি আছে, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে প্রতিনিধি আছে, সিআইডি আছে, দুদক আছে, বাংলাদেশ ব্যাংক তো আছে, NBR থেকে আছে প্রতিনিধি। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়েছে। আর আমাদের কতগুলো বাইল্যাটারাল এগ্রিমেন্ট আছে, যেটা আমরা এগমন্ড গ্রুপ বলে একটা গ্রুপ আছে, যেটা প্রায় 50-এর বেশি সদস্য, বাংলাদেশ সদস্য। সেটাতে বাইরেটার আমি থাকতে কিছুটা করে দিয়ে আসছিলাম, থাইল্যান্ডের সাথে ছিল, নেপালের সাথে ছিল, এবং ভুটান এবং আশেপাশে মালয়েশিয়ার সাথে ছিল। এইগুলো আমরা চেষ্টা করছি সক্রিয় করে যেন ওই এগমন্ড গ্রুপের এবং বাইরেটার যে এগ্রিমেন্ট আছে সেটা আনতে। এখানে একটা জিনিস হলো কি, বাইরে যে কোনো জায়গায় যে অর্থ পাচারের যেটা আপনি টাকা ফেরত যাবেন, এর আগে আমাদের নিজস্ব যে প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়া, যেটা আমি বললাম, তদন্ত শুরু করতে হবে। তদন্ত শুরু করতে এবং কোর্টে যেতে হতে সময় লাগবে, কিন্তু এই তদন্ত শুরুর পরে কিন্তু আমরা জিনিসগুলো বলতে পারি। আরেকটা জিনিসগুলো প্রত্যেক দেশের রিকোয়ারমেন্ট আছে। যেমন আমি বলি, জাপানে যদি কোনো কিছু আপনি চান, জাপানিজ ভাষায় সব কাগজপত্র কিন্তু অনুবাদ করতে হবে। অন্য এটা অবশ্য অনুবাদ করার ডিফিকাল্ট, বাংলাদেশের লোক পাওয়া যায়। কাগজপত্রগুলো ঠিক করতে, ইদানিং এ পর্যন্ত কিন্তু এরকম কোনোদিন করা হয়নি। গত 15 বছরে আপনার এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়নি একেবারেই। আমরা সক্রিয়ভাবে। আর একটা জিনিস বলি, এই অর্থ পাচারটা যেটা আমরা স্টোর ইন অ্যাসেট রিকভারি, এটার জন্য কিন্তু IMF ও বলছে আমাদেরকে কারিগরি সহায়তা দেবে, ওয়ার্ল্ড ব্যাংকও বলেছে সহায়তা দেবে, এবার ADB-ও বলছে যে কারিগরি সহায়তা। মানে আপনি জানেন ফাইন্যান্সিয়াল ক্রাইম কিন্তু খুব সফিস্টিকেটেড, তার লেয়ারিং করা, চট করে এক জায়গায় চলে যায় না, প্রথম অন্য দেশে যায়, সেখান থেকে আরেক দেশে যায়, আলটিমেট ডেস্টিনেশনে সেফ হেভেন যেটা বলি সেখানে চলে যায়। অর্থাৎ এইটা করার জন্য আমরা যেটা করছি, যে আমরা কিছু কারিগরদের সহায়তা নেব। ইতিমধ্যে কথা হচ্ছে, তারা কিছু কিছু অ্যাডভাইস আমাদেরকে এমনি দিচ্ছে, তো হয়তো লোক আমরা ইনভাইট করবো। আমরা কারণ যেমন অর্থ পাচারের ব্যাপারে আপনার যেমন US এর ট্রেজারি ডিপার্টমেন্ট, তারপরে আপনার সুইজারল্যান্ডে যে ব্যাংকগুলো আছে বা এখানে আছে সুইস যে অথরিটি, তারাও, ইভেন ব্রিটেনও বলেছে। অর্থাৎ আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি, এবং এই যে টাকা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, এগুলো সবাই এখন যে সবাই একটু সজাগ। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আমার মনে হয়, জি শেষ করেন, জি প্লিজ। একটা জিনিস যে অর্থ পাচারটা হয় যদি যখন করাপশন, আনআর্ন ইনকাম হয়, মানে দুর্নীতি করলে অর্থ পাচার করে। আপনি যদি মানে খেটে রোজগার করেন, আপনি তো অর্থ পাচার করার টাকাও থাকবে না, করবেন না। এই দুর্নীতিটা আমরা ঠেকাবার জন্য চেষ্টা করছি। এখানে গত 15 বছরে যা হয়েছে, সব সেক্টরের দুর্নীতি, যারাই অর্থ পাচার করেছে তারাই দুর্নীতি রয়েছে, ব্যবসা বাণিজ্য করেছে, চাকরির ক্ষেত্রে করেছে, ট্রেডে করেছে। এইটা যেন বন্ধ করে, এটা বন্ধ করলে সব দিকে দেশের জন্য সুবিধা হবে, শুধু অর্থ পাচার নয়, সাথে সাথে যারা লেভেল প্লেইং ফিল্ড, উদ্যোগী, সৎ, উদ্যমী ব্যবসায়ী যারা কন্ট্রিবিউট করছে এবং ভবিষ্যৎ আরো করবে, তাদের জন্য সুযোগ সুবিধা আমরা করে দিই। এতে কিন্তু লোকজন সেবা। আমরা মোটামুটি ভাবে বুঝতে পেরেছি। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই ক্ষেত্রে কোনো পিক এন্ড চুজ আপনার সরকার করছে কিনা, অর্থাৎ অর্থ পাচার করার ক্ষেত্রে যারা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ তাদেরকে ধরা, যারা বিএনপির সাথে ঘনিষ্ঠ তাদেরকে ছাড়া, এরকম কোনো নীতি নেওয়া হয়েছে কিনা? না না, মোটেও না। আমরা কিন্তু পিক এন্ড চুজ করছি না। যে দুর্নীতি করুক, যে এখানে দেখবেন আমরা ইতিমধ্যেই তথ্য যদি তাদেরকে ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে যে আপনি কারো তথ্য জানতে পারবেন, ওখানে কিন্তু বিএনপি, আওয়ামী লীগ ইরেসপেক্টিভ, এবং অনেকে আছে যারা কোনো পার্টি করে না, তাদেরও অ্যাকাউন্ট ফ্রিজ, কারণ তাদের সন্দেহ করা হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এখন যাতে করা হচ্ছে। আরেকটা জিনিস আমাদের স্ট্র্যাটেজি একটা, আমরা চেষ্টা করবো কিছু এক্সাম্পলারি, মানে কিছু বড় এক্সাম্পলের প্রশ্নে আমরা একটু আসছি ডক্টর আহমেদ। আমরা
কিন্তু যদি আপনি ব্যাংকিং খাতের কথা বলেন, আপনি ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার ব্যাপারে গত 10, 15, 20 বছর ধরে যখন থেকে আমরা আপনাকে শুনছি আপনি কিন্তু এতে বলেই যাচ্ছেন, কিন্তু ব্যাংকিং সেক্টরে যখন আপনি ব্যাংকিং পর্ষদে যখন আপনি শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলছেন, তখন ব্যাংকের পর্ষদ ব্যবসায়ী সংগঠনে আগে যারা আওয়ামী লীগের লোকজন ছিল তাদেরকে বাদ দিয়ে এখন দেখা যাচ্ছে যে বিএনপির সাথে ঘনিষ্ঠ, কিন্তু ব্যাংকিং খাতে যাদের দুর্নাম রয়েছে তাদেরকেও আসলে তারা পর্ষদে ফিরে আসছেন। আমি এখানে নাম বলতে চাচ্ছি না, কিন্তু এই অভিযোগ রয়েছে। এটা নিয়ে আপনি আসলে কি বলবেন? মানে একটা আওয়ামী লীগের সেট থেকে আমরা একটা বিএনপির সেট পাচ্ছি কিনা, জামাতের সেট পাচ্ছি কিনা? এটা আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা রেলিভেন্ট। এটা হয়েছে কি, আমরা চেষ্টা করছি যেটা আমি যেহেতু ব্যাংকের সাথে সংশ্লিষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি বলেন, প্রাইভেট ব্যাংকগুলি বলে, সেটা দেখা হচ্ছে যে শব্দ মানে কি কনসিডার বুঝতে পারি। কিছু লোক আসছে তাদের কোনো অভিজ্ঞতা নাই, কিছু লোক আছে লোকাল পলিটিশিয়ান, কিছু ব্যক্তি আসছে তাদের কোনো কিছু পরিচয় নেই, একমাত্র আপনার দলীয়। তো এইগুলি তো আমরা সবগুলো এখন যাচাই বাছাই করে বের করে দেওয়া হচ্ছে। আর কিছু আছে আবার মানে ফিট অ্যান্ড প্রপার টেস্টে আসে, ভালো মানে যোগ্য, কিন্তু তারা করাপশন। মেইনলি হলো গভর্নেন্সটা ব্যাংকগুলোতে যেটা হয়েছে, চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য ডাইরেক্টর সবাই মিলেই কিন্তু এই লোন দেওয়ার ক্ষেত্রে, লোন ডাইভার্ট করার ক্ষেত্রে, অতিরিক্ত লোন দেওয়ার জন্য বা একেবারে কোনো জাতীয় লোন দেওয়া, তারা কিন্তু বল। অর্থাৎ এই জন্য আমরা যেটা করছি, আমরা চেষ্টা করছি যাদের ট্র্যাক রেকর্ডটা ভালো। তবে এটা হতে পারে যে হয়তো প্রত্যেকে তো রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু একেবারে পিওরলি পলিটিক্যাল ইস্যু নিয়ে যেটা আগের বার দেখেছেন, তারা এসে ব্যাংক বোর্ডে বলতো যে আমরা এত বছর কিছু পাইনি, বিএনপিরা আমরা কিছু পাইনি, কারণ আমাদের কিছু পেতে হবে। সেটা আপনি দেখেছেন অনেক এক্স ছাত্র নেতা, তথাকথিত সাংবাদিক তারা ছিলেন, তাদের এইমটাই ছিল এটা। এবং সাথে সাথে চেয়ারম্যান এবং এরকম এইবার হচ্ছে না, বা এরকম করার ক্ষেত্রে এরকম কোনো না। এইখানে আমরা চেষ্টা করছি, আবার যদি হচ্ছে, যদি হয়ে থাকে ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নেব যদি জানতে পারি। হয় কি, আমরা অনেক সময় জানি না যে, আমরা শুনেছি ভালো ব্যাংকার, ভালো আপনার ইকোনমিক, ভালো ব্যবসায়ী, তাদেরকে আমরা আনছি প্রাইভেট ব্যাংকে বলুন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বলুন। তার মধ্যে যদি একেবারে পলিটিক্যাল ম্যান্ডেট নিয়ে ব্যাংকে আসবে, ডাইরেক্টর হবে, সেটা না। আরেকটা জিনিস আমি এনফোর্স করে, আমি গভর্নর থেকে সেটা করেছিলাম, যে আপনি যেই পরিচয় থাক পলিটিক্যাল, কিন্তু বোর্ডে আপনি পলিটিক্স আনবেন না, মানে পলিটিক্স আর রাজনীতি। এখন এর আগে যেটা হয়েছে, সবাই এসে বলতো আমি তো ওই পার্টির, আমি তো ওই সিরাজগঞ্জ থেকে আসছি, আমার ওখানে কিছু না, আমার কিছু টাকা পয়সা করতে হবে, একে লোন দেন। এই পরিচয়টা যেন যিনি আসবেন ব্যাংকের পরিচালক, উনি অ্যাডভাইস দেবেন, পরামর্শ দেবেন, কিন্তু কোন দল থেকে আসে, কোন পেশার ব্যাপারে বলতে পারে আমি একজন সাংবাদিক, আমি একজন ডাক্তার, আমি একজন কিন্তু ডক্টর আহমেদ, আপনি কি এইটা তো ঠিক, যখন আমি নামই বলি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউল মিন্টু যখন একটা ব্যাংকের পরিচালনা পর্ষদে আসেন, ফিরে আসেন, যে ব্যাংকের উদ্যোগের সাথেও তিনি জড়িত ছিলেন, তিনি গত 10, 15, 20 বছর ধরে যে রাজনীতি করেন, এবং রাজনীতির কারণে তিনি যতটা, তো তিনি তো তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করবেনই, এবং তিনি তো তার রাজনৈতিক জায়গাতেই তিনি আসবেন, সেটাই স্বাভাবিক না? মানে এবং তাকে তো ওই বিবেচনাতেই নিশ্চয়ই এই সরকার এসে আবার এই পদে আসীন করতেছে, তাই না? ব্যবসায়ী পরিচয় তো না। প্রশ্ন করেছেন নাম নিয়ে, আমি বলি, উনি যেভাবে এসছেন, এটা ওনারটা হলো আইএফআইসি ব্যাংকের ব্যাপার। এটা হয়েছে কি, আইএফআইসি ব্যাংকের সরকারি শেয়ার আছে আর প্রাইভেট শেয়ার আছে। এখন ওনার যিনি আগে ছিলেন সালমান রহমান, উনি চলে গেলেন, পালিয়ে গেলেন, তা কিন্তু যিনি এসছেন পরে তার শেয়ার আছে। এখন প্রাইভেট ব্যাংকগুলো যেটা হয়, যেটা গভর্নর রিঅর্গানাইজ করতে চেষ্টা করছে, যে প্রাইভেট ব্যাংকে তো আপনি শেয়ার হোল্ডাররা যদি প্রেজেন্ট থাকে, তাদেরকে আবার হ্যান্ড ওভার করতে হবে। এটাই কিন্তু আসলে ব্যাংকের প্র্যাকটিসে, আপনি চট করে অ্যাডমিনিস্ট্রেটর বসাবেন না। কারণ সেই সাথে শেয়ার হোল্ডাররা, ডিরেক্টররা যারা এক্সিস্টিং, তারা হয়তো তাকে পরিচালক হিসাবে এসে দিয়েছে এবং উনি আসছেন। হ্যাঁ, রাজনৈতিক পরিচয়টা ওনার আছে, বেশ বেশ প্রমিনেন্ট। তা আমি মনে করি এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংক একটা রোল আছে। আমি বলি, আমি যখন 2009 আসার পর সেন্ট্রাল ব্যাংকের রোলটা, যে ব্যাংকগুলোকে মনিটর করা এবং একটা এই যে ডিরেক্টর আতাত করে, সেটা বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট দুর্বলতা ছিল। কারণ আমি থাকতে প্রায় 3টা ব্যাংকের এমডিকে সরিয়েছি, চেয়ারম্যানদের সরিয়েছি, বেশ কয়েকটা ব্যাংকে, কিন্তু তারপরে এই ঘটনা ঘটে নাই। তারপরে সেন্ট্রাল ব্যাংক, এখানে বলবো, এখানে সেন্ট্রাল ব্যাংকের দুর্বলতা
এবং তাদেরও দক্ষতা আছে, কিছুটা দক্ষতার কিছুটা অভাব, আর সাথে সাথে তাদের সদিচ্ছাটা ছিল না। ওরা সব পলিটিক্স নিয়ে রাজনীতিতেই কাজ করে, যারা গভর্নর হয়েছেন উইথ ডিউ রেসপেক্ট, তারা প্রত্যেকে রাজনীতির মধ্যে এবং ডিরেক্টলি কেউ কেউ তো রাজনীতির কথাই বলতেন, আর কেউ কিছু বলতেন। আমি জানি, নাম বলবো না, কিছু কিছু অনেক গভর্নর, আমি তো বোর্ডের সবাইকে বেশিরভাগ চিনি, তারা এখন বলতে, তার বোর্ডে এসে বলতে আমাকে এই নির্দেশ দেওয়া হচ্ছে আপনারা এই জিনিসগুলো মানে আমি করব, কিন্তু বোর্ডের ডাইরেক্টররা বাংলাদেশে যা বলবে এটা করবেন না, আমার সময় তো খুব ওপেনলি বলতে এটা করতে পারবেন না, এটা করা উচিত, বুঝতে পারছি শেষে কোনো না। আচ্ছা, এটা পরিষ্কার। আমরা শুধু আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন, আমরা চট করে করে এক একটা প্রশ্নের মধ্যে যাই। আপনি দৃষ্টান্তের কথা বলছিলেন, আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানতে চান, আমাদের রিসার্চ টিম জানতে চান, আমি জানতে চাই যে আসলে যদি আমরা দৃষ্টান্তের কথা বলি, এই সরকারের যিনি প্রধান ছিলেন অর্থাৎ শেখ হাসিনা, মানে গত সরকারের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে, শেখ হাসিনার টাকা পাচারের বিষয়ে বা শেখ হাসিনার পরিবারের টাকা পাচারের বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা, আপনারা কোনো অনুসন্ধান করতেছেন কিনা? না, এটা তথ্য আছে, কিছু বিআইপি আছে, ব্যাংকে আছে, বিভিন্ন ব্যাংকে যাতায়াত আছে, এবং সেই তথ্যটা শুধু আপনি দেখেন ব্যাংক অ্যাকাউন্টে, বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা হয়তো খুঁজে পাওয়া যাবে, কিন্তু কোথায় গেছি সেটার প্রচেষ্টা চলছে। আমরা জানি যে কিছু কিছু দেশে গেছে। আর একটা জিনিস হচ্ছে, কিছু কিছু বিগ মেগা প্রজেক্ট, বড় বড় প্রজেক্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রচুর দুর্নীতি হচ্ছে। এই প্রকল্প, যেটা উন্নয়ন প্রকল্পের নামে, আমরা সেটা এখন চিহ্নিত করছি। ইনফ্যাক্ট রিসেন্টলি আমি এটা যাচাই করছি এবং পরিকল্পনা মন্ত্রী উপদেষ্টার সাথে বসেছি। কিছু কিছু প্রজেক্ট আমরা দেখেছি একবার রাজনৈতিক না, মানে অপ্রয়োজনীয় প্রকল্প এবং টাকা বানাবার জন্য, সেগুলোকে আমরা আস্তে আস্তে ঝেড়ে ফেলে দিচ্ছি। অনেকটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে অনেক দূর, অতএব সেখানে কিন্তু আমরা টের পাচ্ছি যে কোথায় কোথায় হয়েছে এবং কোন মেগা প্রজেক্ট কত টাকা হয়েছে, সেগুলো অলরেডি কিছু তথ্য আছে। সেগুলো এখন প্রকল্পগুলিতে কি রকম যাচাই দুর্নীতি হয়েছে কিনা সেগুলো দেখা হচ্ছে। প্রকল্পের বড় প্রকল্প ওভার এস্টিমেট হয়েছে কিনা, কস্ট ওভাররান হয়েছে, সময় বাড়িয়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে বা ইমপ্লিমেন্ট করে নাই, সেগুলো দেখা হচ্ছে। অতএব সেখানে নিশ্চয়ই বেরিয়ে আসবে যারা পলিসি মেকার ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী সহ যারা যারা ছিলেন, তাদের কিন্তু সবাই। এই জন্য আপনি দেখবেন যে আগের প্রধানমন্ত্রী চলে গেছেন এবারে, কিন্তু দেশে যারা আছে প্রত্যেকেই কিন্তু বেশিরভাগই কিন্তু কোনো না কোনো এই ধরনের দুর্নীতির সাথে জড়িত। একটা তো আছে তাদের ছাত্র আন্দোলনের সময় ভূমিকা বা তাদের অন্যরকম হয়ে, কিন্তু একটা বেশি অনেকেরই কিন্তু এই কোনো প্রকল্প বা কোনো একটা যে উন্নয়নের সাথে অ্যাপ্রুভাল দাও সাথে জড়িত। অতএব আগের প্রধানমন্ত্রী এবং অন্যরাও কিন্তু এর সাথে চলবে, এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু তথ্য আমরা বাংলাদেশ ব্যাংক জোগাড় করছে। আর এই প্রকল্পের দিক দিয়ে কোথায় কি হয়েছিল আমরা বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন মিনিস্ট্রিতে কিভাবে ওভার ভ্যালুয়েশন হয়েছে ওনারা জানতে। আমরা অনেকগুলি প্রকল্পের কথা জানি, ইতিমধ্যে আমরা কিছুটা আমরা অনেকগুলি প্রকল্পের কথা জানি যে যেগুলি আসলে খুবই, আপনি যেটি বললেন যে খুবই অকারণে নেওয়া হয়েছে, টাইম এক্সটেন্ড করা হয়েছে, শুধু টাকা বানানোর জন্য করা হয়েছে। এর মধ্যে একটা প্রকল্প আছে ঢাকা শহরে ক্যান্টনমেন্ট টু গাজীপুর প্রকল্প। সেই প্রকল্পটার ব্যাপারে আপনারা কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? একটা মেগা প্রকল্প, সেটাতে আসলে টাইম এক্সটেন্ড করা হয়েছে কয়েকবার, অনেকগুলি, আপনারা কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে এটি চালু রাখবেন, বন্ধ করে দিবেন বা কিছু? না, একটা প্রকল্প তো অলরেডি প্রায় শেষ হয়ে, যেটাকে আমরা বলি বিআরটির প্রজেক্টটা, যেটা এয়ারপোর্টের দিকে গেছে, ফ্লাইওভার মতো করেছে, সেটার বহুদিন পরে করেছে, এবং আমরা মনে করি সেই প্রকল্পটা আসলে কিন্তু ঠিকভাবে অ্যাপ্রেস করে না, এবং একটা অনেকটা অপ্রয়োজনীয় প্রকল্প বটে। আপনি দেখেন এয়ারপোর্টে যাওয়ার সময় উপর দিয়ে একটা গেছে, দুই দিকে রোড করেছেন, তারপর টম্বিকের কাছাকাছি যানজট, এই জিনিসটা কিন্তু করেছে একটা বিশেষ, অনেকদিন লেগেছে, অনেক টাকা। যেমন এইটা তো এখন আমরা ভাঙতে পারছি না, ওটা হয়ে গেছে। কিন্তু অন্যগুলোর ব্যাপারে যেমন আমরা দেখছি যে একটা বোধহয় হবে যে পূর্বাচলের রাস্তার দিক দিয়ে যাবে, সেটা আমরা যাচাই বাছাই করছি যেটা আসলে দরকার আছে কিনা, বা সেখানে এই নতুন রাস্তা নষ্ট হবে কিনা। আর বড় বড় প্রজেক্ট আপনাকে বলি, রিসেন্টলি আমরা এখানে কয়েকটা দুইটা মিটিং হলো, খুব বড় বড় প্রজেক্ট গুলো আমরা দেখছি প্রোগ্রেস কত 10-15% হয়েছে। তখন দেখছি যে এটা আমরা আর যাচাই বাছাই করে এখন তো হোল্ড করে রেখেছি, বাট অনেকগুলো আছে প্রায় 80% হয়ে গেছে, 70% হয়ে গেছে, এগুলো তো আমরা বন্ধ করে দিলে তো আমাদের লস হবে। অতএব সেটা আমরা চেষ্টা করি। তবে একটা ঠিক আপনার এই ব্যাপারে আমরা নিশ্চিত দিতে পারি, কোন প্রকল্পেই আমাদের ফেল্ট নিড, প্রয়োজন ছাড়া আমরা নেব না, এবং ওটা যাচাই বাছাই করে নেব। প্রয়োজন মানে আমার হঠাৎ খেয়াল হলো যে একটা রাস্তা করো, মন্ত্রীর বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা করো, আমি না বললাম, এমন জায়গায় রাস্তা করেছেন হাওর বাওর এলাকায়, এমন
করেছেন সেখানে আপনার ওই এখন তো আমি বললামই যে আপনার কিশোরগঞ্জ নেত্রকোনা রাস্তা করে ফেলেছেন হাওড়ের উপর দিয়ে, সব বন্যায় ঝামেলা হচ্ছে এই বিষয়ে। আবার ওদিকে আপনার অন্যদিকে এরকম হয়েছে রাস্তা। এই ধরনের মানে পরিষ্কার এরকম প্রজেক্টের ব্যাপারে আপনারা এই ধরনের প্রোগ্রাম নেব না। আর আমরা একটু বাজারে ফিরে আসি, আমরা অর্থনীতিতে আবার যাব। আপনি বাণিজ্য উপদেষ্টাও বটে, আপনি জনসাধারণ নিয়ে খুব চাপে আছেন, আপনাকে ধৈর্য ধরতে বলেছেন, কিন্তু ধৈর্য আর কতদিনে ধরা হবে? আপনি জানেন যে এর আগে যারা কমার্স মিনিস্টার ছিলেন তাদেরকেও কম খেতে বলেছেন, তাদেরকে শেখ হাসিনা নিজে, মাফ করবেন, শেখ হাসিনা নিজে অদ্ভুত জিনিস খেতে বলেছেন, বেগুনি না কুমড়ানি। তারপরে কিন্তু আপনি কি বলবেন, মানে আপনার বক্তব্য আর কোথায় আলাদা? জনসাধারণ বলছে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে বাজারে যখন যাচ্ছেন তারা। আপনি আমি স্বীকার করছি, আমি কিন্তু কোনোদিন বলি নাই যে লোকজনের কষ্ট হচ্ছে না। আমি কালকে কারণের বাজারে গেছি, আজকে আবার আমরা একটা বিশেষ আয়োজনে আমরা কতগুলো সেন্টারে, প্রায় 21টা সেন্টার ঢাকাতে আমরা ভেজিটেবল তারপর এবং ইভেন ডিম এগুলো বিতরণ করছি। আমাদের স্ট্যান্ডটা হলো লোকজনের দাম বিশ্বাস করছে, সেটা অস্বীকার করছে না একেবারে। তবে আমাদের বলছি দেখেন এই মূল্যস্ফীতিটা বিশেষ দামগুলো অনেকগুলো কমপ্লেক্স ফ্যাক্টর। প্রথমে উৎপাদন দিকটা দেখবেন, আরেকটা বিপণন। উৎপাদন দিকটা মোটামুটি আমাদের ভালো ছিল, মাঝখানে একটা জিনিস হয়েছে, একটা বিশাল একটা বন্যা হলো, যেখানে কোনোদিন বন্যা হয় না। এই যে ধরুন কুমিল্লা, নোয়াখালী, তারপরে আপনার বিভিন্ন এলাকায় অনেকগুলো খামার, মানে মৎস্য খামার বলুন, নষ্ট হয়ে এটা যেতে না যেতে আবার বৃষ্টি শুরু হলো। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ কিন্তু অনেক শর্টেজ হয়ে গেছে। সেটা একটা আমি কালকেও বলি যে দেখেন হয়েছে, আপনারা বেশি দামে নিচ্ছেন একটা দিক। আরেকটা দিক হলো বাজারে বিপণন। অনেক জায়গায় হাত বদল হয়। কারণ বাজারে আমি গেছি, ওখানে ফুটপাত ভাগাভাগি করা আছে, আবার ওই যে কতটা ছোট ছোট চাতাল আছে, ওটা চারটা হাত বদল করে, সেটা আমরা চেষ্টা করছি। আমাদের ভোক্তা অধিকার এসে যাচ্ছে। আমি তো অলরেডি 64টা ডিস্ট্রিক্টে একটা যদি সরাসরি প্রশ্ন এরকম করে করি, আওয়ামী লীগের আমলে ঠিক এই সময়ে, গত বছরেরটা যদি আমরা একটা ভিত্তি হিসাবে ধরি, যে 2023-এর এই সময় এসে সেপ্টেম্বর অক্টোবর মাসে কি জিনিসপত্রের দাম এরকম ছিল? 2024-এর দামটা কি আসলে একটু বেশি? এই সরকার সিন্ডিকেটের কথা বলে, কারণ সিন্ডিকেটের কথা বলা সহজ। গত সরকারও একটা সিন্ডিকেটের কথা বলতো, শেখ হাসিনা নিজেই বলছেন যে সিন্ডিকেট নাকি তিনি ভাঙতে পারেন না। না, শেখ হাসিনা বলেন নাই, তার বাণিজ্য মন্ত্রী বলছেন, তারপরে বলছেন যে তিনি দেখাই দিবেন কেউ সিন্ডিকেট ভাঙেন না কেন, হ্যান। কিন্তু ঘটনা হচ্ছে যে মানে এই সরকারের কি, যদি আমি এটা বলি যে মুঠিটা একটু আলগা, মানে ঠিক সবকিছুর উপরে কন্ট্রোলটাকে একটু কম। না কন্ট্রোল, আমরা আবার একটা জিনিস লক্ষ্য, আমরা কিন্তু কোয়ার্সিভ বা ফোর্স হিসেবে করে করতে চাই না। কারণ এটা একটা আমরা মনে করি পপুলার গভর্নমেন্ট, এইখানে কারো কোনো এজেন্ডা নাই। কারণ এর আগের যেটা হয়েছে, আমি বলি বাজারে যে যারা আপনার চাঁদাবাজি করতো, সেটার সেই চাঁদাবাজের অংশ ছিল রাজনৈতিক ব্যক্তিও। অতএব তখন একেবারে এইরকম 10, 9.5, 10 কিন্তু প্রায় 1 বছর যাবতীয় কিন্তু যখন আগের পরিকল্পনা মন্ত্রী ছিলেন উনি যখন বলতেন, প্রায় বলতেন যে না এটা সবই, আবার একবার উনিও বলেছেন কচুরিপানা মতো জিনিসের দরকার হলে খেতে হবে, এগুলো বলেছিলেন। যাই হোক, আবার উন্নত হয়েছে যে হ্যামবার্গার বানা, ওইটা দিয়ে কাঁঠাল দিয়ে এটা সে। কিন্তু আমরা তো স্বীকার করছি মোটে চাহিদার তুলনায় সরবরাহটা কম আছে, এবং আরেকটা বাজারের ব্যাপার আছে। যেমন আমি বলি যে ডিমের ব্যাপারটা ডেইলি 4.5 কোটি ডিম লাগে। এখন হঠাৎ করে এর 2-3 মাস আগে ডিমের দামটা রিজনেবল ছিল, অন্য জিনিসের দাম ছিল বেশি, তো ডিমটা প্রায় 4.5-5 কোটি উৎপাদন হয়, এখন 3.5 কোটি বেশি না। আমি ভারত থেকে আমদানি করতে 5 কোটি 5.5 কোটি বলছি, আজকে আবার বলছে আরো নিয়ে আসবে। তবু হয় কি, এই যে যারা মজুদ করে দোকানদার, আমি যখন কারণ বাজার গেলাম দেখলে বন্ধ করে দিয়েছে দোকান আমি যাওয়ার আগে, তখন ওরাই বলেছে আপনি আসবেন শুনে বন্ধ করে। এগুলো কিন্তু ওই ব্যবসায়ী কিন্তু ওই আগের যে রাজনৈতিক ছত্রছায়া ছিল, এখন আবারও অনেকটা সেটাতে আপনাদের কোনো পৃষ্ঠপোষকতা নাই। কাদের ছত্রছায়া? সেটাতে আপনাদের ফ্র্যাঙ্কলি বলি, ফুটপাতটা কারণ 3 ভাগে ভাগ করা। একটা হলো আগের রাজনৈতিক দলের, এখন প্রেজেন্ট যারা খুব প্রমিনেন্ট, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ওই লোকাল লোকে। আগের রাজনৈতিক দলের প্রভাব রয়েছে এখনো। এটা ভাঙাবার জন্য আমরা যেটা চেষ্টা করছি, আমি আজকেও বসেছি বড় গ্রুপের সাথে, টিকে গ্রুপ আছে আপনি জানেন, সিটি গ্রুপ আছে, যারা আনে
তারা বলে স্যার আমরা আনি বড় বড় বাল্ব, কিন্তু ওই সিন্ডিকেটটা তো যেটা ইসে করে তারা মেইনলি করে আবার পাইকারি, এবং ইভেন মুদি দোকানেও ওরা 3 টাকা, আমি কারণ এক দোকানে 4 টাকা ডিফারেন্স ডালের, আরেক দোকানে 2 টাকা, নানা রকম এক্সকিউজ, আর আমি আগে কিনেছি বেশি দামের পরে। এই জিনিসটা একটু বোঝার জন্য এটা খুবই ইন্টারেস্টিং। মানে কি আপনি বাজারে কিন্তু দাম ফিক্স করে ইস্যু করতে পারেন না, বাজারের মেইন মেকানিজমটা হলো আপনি চাহিদা থাকলে এটা ইস্যু করবেন। ডক্টর আহমেদ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনি বলছেন যে কারণ বাজারে যে বাজার সিন্ডিকেটটা সেটা এখনো 3 ভাগে বিভক্ত, মানে আগের রাজনৈতিক দল, মানে আগের সরকারে, মানে আমি যদি বলি আওয়ামী লীগ সরকারের যারা ছিল তারা 3 ভাগের 1 ভাগ আছে, নতুন এখন বিএনপি জামাতে 3 ভাগের 1 ভাগ আছে, আবার নতুন লোকাল কিছু আছে। এদের 3 জনের মানে সমন্বয়ে সিন্ডিকেটটা প্রচলিত হচ্ছে এখন কিছুটা, কারণ যখন টাকা ভাগাভাগি টাকার ব্যাপার আছে তখন অনেকটা তাদের জন্য হলো উইন উইন গেম, মানে আমরা 3 জনে উইন করছি, তুমি হয়তো টাকা কম পাবে। আমি আরেকটা এক্সাম্পল বলি আপনাকে, আমি অর্থ মন্ত্রণালয়ের ব্যাপারে অংশে বসে বাণিজ্য থেকে সময় বেশি যায়, যদিও অর্থ মন্ত্রণালয় বড়। এখানে আমি কিছুদিন আগে বসেছি যে ডিলার যারা আছে, ধরেন ওই যে আপনার ওএমএস এর ডিলার বা যে টিসিবি এর ডিলাররা যারা আমরা দিচ্ছি, ডিলাররা এখন কিছুদিন যাবত যখন এটা আমরা আসলাম যখন, তখন ডিলাররা সব উধাও হয়ে গেল, কারণ বেশিরভাগই ওই সরকারে। আমি তখন জিজ্ঞেস করলাম যে এখন যে ডিলার নতুন নিয়োগ দেবেন, দিচ্ছেন না কেন? তখন আমাদেরকে বলা হলো স্যার নতুন যারা নিয়োগ দেবেন তারাও কিন্তু ওই, আপনি কোনো জায়গায় ফেরেশতা টাইপের লোক পাবেন না। তো ধরেন পঞ্চগড়ে বা ধরেন আপনি আপনার এই যে গাইবান্ধার একটা জেলা থানা, আপনি ওই আরেকটা লোক আসবে, সেও কিন্তু ওই প্র্যাকটিসটা এসে করবে। আমি তখন বললাম ডিসিদের একটা ইনস্ট্রাকশন দাও যে লোকাল কিছু ভালো ভালো লোকজন ডিসিরা এসে তারা করার পরে স্যার ডিসিরা যাদের আনবে তারা ব্যবসা করতে পারবে না, সোজা করতে ভালো লোক পাওয়া যাবে, তারা করতে পারবে না ব্যবসা। তারপরে ব্যবসা করতে হাত বদল হয়েছে, ব্যবসা করতে এক জায়গা থেকে আরেক জায়গায় হাত বদল হচ্ছে। ব্যবসা করতে এই হাত বদলটার জন্য কিন্তু পলিটিক্যাল পার্টিদের রোলটা আছে। আমরা বলেছি তাদেরকে, আমি তো ডিরেক্টলি বলিনি, যারা আলোচনা করছে যে আপনার একটু রেসপন্সিভ হন, আপনার লোকজনকে বলেন। আমি অনেক জায়গায় ফিডব্যাক পাচ্ছি, বলে স্যার ওরা আওয়ামী লীগ চলে গেছে, আমার দোকানটা তো নিয়ে নিছে আরেকজন। তবে এইগুলি তো আপনার একটা খুব কমপ্লেন, খুব নেক্সাস হয়েছে। আমি স্বীকার করি যে এটা ভাঙা দরকার। এই প্রচলিত চাঁদাবাজিটা আমার কাছে একটা ডিটেল স্টাডি আছে। মহাস্থানগড় বিরাট, আপনি জানেন তাই না, বগুড়া বিরাট একটা, সেখানে কত জায়গায় কত টাকা লাগে। বেগুন 15 টাকার বেগুন কেন টাকা 50 টাকা ভাগ করা আছে কোন জায়গায় না। ডক্টর সালেদিন আহমেদ, একটা জিনিস একটু বোঝার জন্য, আপনি মহাস্থানহাটের কথা বলছিলেন, আপনি কারণ বাজারের কথা বলছিলেন, ব্যবসায়ীরা যদি সেই সিন্ডিকেটটা, সেই চাঁদাবাজিটা, সেইটা যদি কইরেই যাইতে পারে, মানে ফ্র্যাঙ্কলি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমাদের সরকার তাহলে ঠিক রাষ্ট্রের কাঠামোর মধ্যে যে সরকারটা থাকে তাদের কাজটা আসলে কি, মানে তারা আসলে কি করে? না, রাষ্ট্রের ডেফিনেট কাজ এটাও। এখন হয়েছে কি, এটা করতে হলে কি আপনি কিন্তু চট করে, যেমন অনেকে আমাকে বলছে যে ভোক্তা অধিকার কেটে বন্ধ করে দেয় না কেন, বা জেলে নিয়ে যায় না কেন। যদি বন্ধ করে তখন করে ওই দোকান তো একেবারে বন্ধ থাকবে। আর কারণ কি, যে কোনো জিনিসই পাইকার কাছ থেকে আনার জন্য কিন্তু একটা রেপোর্ট লাগে, সে জানে কোথেকে আনবে, সাপ্লাইটা কোথেকে আসবে, ইভেন ভেজিটেবলের ব্যাপারে। আমি যখন বন্ধ করে দেই তখন তো আপনি একেবারে তখন জিরো, তখন তো আরো ডিজাস্টার্স হবে। এটা ঠিক, আমরা তো সেই অ্যাপ্রোচে না গিয়ে আমরা, তবে ডেফিনেটলি উইল টেক এ হার্ড স্ট্যান্ড। এই যে আমি গিয়ে বুঝতে পারছি যে ওরা ইচ্ছা করে বন্ধ করে। আজকে আমি দেখলাম পত্র সত্য জানি না, আন্ডারগ্রাউন্ড গুদামে কয়েক লক্ষ ডিম আছে। এর আগে কিছুদিন আগে গতবার হয়েছিল, আপনি জানেন সয়াবিন অয়েল দেখেছিল বেসমেন্টে কয়েক হাজার বোতল, ওদের সয়াবিন অয়েলের দাম বেড়ে গেছিল। এগুলো যে নাই তা না, এগুলো আছে। এটা ভাঙতে হলে কঠিন, যারা করেছে তাকে হয়তো খুব শাস্তি দিতে হবে, অথবা যেটা আমরা করতে পারবো হার্ড, যে কারণ বাজে যারা যারা করে সোজা আর শুধু এইভাবে হবে না। মেকানিজমটা কিভাবে আসে, অনেক রাত্রেবেলা আসে তো। কারণ আমি বলেছি ভোক্তা অধিকার ইসেকে এমন কমার্শিয়াল, তোমরা শেষ রাতে গিয়ে লক্ষ্য করো কিভাবে মেকানিজমটা, কারণ আসে কিন্তু শেষ রাত। মানে অনেকেই মনে করছে যে আপনাদের আসলে একটু কঠোর হতে হবে, যেটা আপনি বললেন যে আপনারা আসলে কঠোর হবেন না। আই এগ্রি, দর্শকের পারসেপশনটা রাইট,
জি ঠিক, কিন্তু আসলে আমরা কঠোর হইনি, এবং এটাকে ভাঙতে হবে। এই জন্য বাজারের মেকানিজমটা আমার একটু চিন্তা ভাবনা করতে হবে, মেকানিজমটা বাজার থেকে আমি একটু শেয়ার বাজারে আসতে চাই। আপনি জানেন যে আপনারা সংস্কার নিয়ে কথা বলছেন, আপনারা বলছেন যে আসলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। আপনারা নতুন বিএসইসির চেয়ারম্যানের নিয়োগ দিয়েছেন, কিন্তু আপনি দেখেছেন যে সেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বড় কথা যেটা মানে আপনি জানেন যে সালমান এফ রহমানকে বলা হচ্ছে দরবেশ, এখন তার পদবি হয়েছে পুরান দরবেশ। বলা হচ্ছে শেয়ার মার্কেটে এখন নতুন দরবেশ এসছে। ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখছেন যে শেয়ার মার্কেটের মতো মানুষের আস্থা? পুঁজিবাজারটা আমি বলি, জি, পুঁজিবাজারটা যত বছরই ছিল, এই আপনি জানেন পুঁজিবাজারটা কিন্তু ডিবাগল হচ্ছে দুই সময়, আওয়ামী লীগের সময়, একবার সাইফুর, একবার কিবরিয়া সাহেবের সময়, তারপরে আরেকবার হয়েছে আপনার পরে মুহিত সাহেবের সময়। এটা হচ্ছে পুঁজিবাজাররা ম্যানিপুলেট করছে। আপনি সিএসসি বলেন, ডিএসসি বলেন, এবং যারা ব্রোকার্স অ্যাসোসিয়েশন, তারপর এই অ্যাসোসিয়েশন, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু আপনার একই দল, মানে মোটামুটি দল লোক। এই জন্য এখন হচ্ছে কি আপনাদের দেখছেন যে তারা পছন্দ করছে, আর পেপারে লেখালেখি করে, তারা কারা জানেন? তারা হলো ওদেরই লোক। সেখানে তো শেয়ার মার্কেটে যে চেয়ারম্যান ছিলেন তো হ্যাভক করে গেছে, দুইজনে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, এটাকে খায়রুল ছিলেন, এটাকে শিমলি। ওরা যা করে গেছে, আমরা তো ইন্ডিপেন্ডেন্ট একটা, আমি মকসুদকে বলেছি ব্যাংকার, লোকজন আর্গু করে সে ব্যাংকার শেয়ার বাজারে গেল। আরে শেয়ার বাজার বলতে হলে শেয়ার বাজার বুঝতে হবে, মানে শেয়ার বাজার চুরিটা বুঝতে হবে। হি ইজ এ ভেরি প্রফেশনাল, হি নোজ। গিয়ে কিন্তু সে টের পেলো। আমি বলি কয়েকদিন আগে 420 কোটি টাকা ফাইন করেছে। সে বলে স্যার এই ফাইনটা করেছি 21 সালে ডিসকভার করা হয়েছে, কেউ 60 কোটি টাকা বানিয়ে যায়। এরা এখন টাকা দিয়ে বলছে, একজন তো মোটামুটি আমাকে জার্নালিস্ট বললো, স্যার জার্নালিস্টকে হায়ার করেছে, জার্নালিস্ট টাকা দিয়েছে, এডিটার ওই পত্রিকার নাম বলবো না, বলছে আপনি কেন তাকে ফাইন করেছেন এত? কারণ সে নাকি বলেছে আমি তো 60 কোটি টাকা বানিয়েছি, আমি 5 কোটি টাকা খরচ দিয়ে দিই। যারা দেখেন না আপনি এই যে সিকিউরিটি ঘেরাও করে, তারা কিন্তু শেয়ার মার্কেটে ওরা ছোট বিনিয়োগকারী, বা ছোট বিনিয়োগ ট্রুলি ওরা না। ওদের ধারণা হলো শেয়ার বাজার পেয়ার রসুনের দিই, সকালবেলা কিনবো, বিকালবেলা বেশি দামে বিক্রি করবো। বিকালবেলা শেয়ার বাজার একটা ইনভেস্টমেন্ট ডিসিশন, আপনি থাকবেন, অপেক্ষা করেন, কমে গেলে আপনি বিক্রি করবেন। এইটা এক নাম্বার। এই যে আপনি সাকিব হাসানের 50 লক্ষ টাকা ফাইন করলো, দেখি এই চেয়ারম্যান নতুন করলো কেন? সে বলেছে 21 সালে স্যার ডিসিশন হয়েছে, কেউ ফাইন করে না, আমি করে দিয়েছি, আমি তো এনফোর্স করেছি, এবং ইজ ডুইং এ জব। আমি বলছি তুমি করতে থাকো, এবং এর কাছে প্রত্যেকদিন লেখালেখি হয়। আমি জানি, আমাদের ক্যাবিনেটের কলিগরা জানে, আমাদের চিফ অ্যাডভাইজাররা জানে, বলে না হার্ড কিছু। কারণ যারা এগুলো হইচই করছে, হ্যাঁ ক্যাপিটালাইজেশন আপনি হারাবেন এত হাজার কোটি, এত প্রিজামটিভ ভ্যালু তো। আপনি 30 টাকার শেয়ার 400 টাকা করে ফ্লোর প্রাইস দিয়ে বন্ধ করে দিলেন, অন্যগুলো বাড়লো, যেখানে সালমান নামের লোকজন টাকা বানালো হাজার হাজার টাকা, কোটি টাকা। অতএব সেটা আপনি স্টপ করেছেন উনি। তবে জেড ক্যাটাগরিতে দিয়েছে। জেড ক্যাটাগরি মানে আপনি জানেন মহিউদ্দিন, এসে অডিট হয় না, এজিএম হয় না, তাকে আপনি শেয়ার মার্কেট বিক্রি করছে একটা 10 টাকা শেয়ার 350 টাকা। লোকদেরকে আপনি ঠকাচ্ছেন। ওই জেড ক্যাটাগরি সে বাড়িয়েছে, তখন বলে আরে 350 টাকা কেন 30 টাকা হলো? হবে না কেন? ওই কোম্পানি তো নাই। রাইট। আমরা মোটামুটি ভাবে বুঝতে পেরেছি। একটি প্রশ্ন নিশ্চয়ই আপনি বহুবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন অলরেডি, যদিও প্রজ্ঞাপনটি হয়েছে খুব বেশি দিন না। সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। আমাদের প্রশ্ন যে এই সময়ে যখন তার প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা যখন সরকার প্রধান, এবং এই সময়টা একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হয় কিনা? এটা মোটেও না, আমি বলি এটা উনি নিজেও জানতেন না যে এটা গ্রামীণ, এটা এনবিআর এর। তো আমি যখন দেখলাম বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ট্যাক্স হিসেবে রেশনালাইজ করি, সেখানে আমি মনে হয় যে আমি নাম বলবো না, কিছু যে ইন্ডাস্ট্রিতে এত বেশি ইনসেন্টিভ পেয়েছে, আপনি ওই ইন্ডাস্ট্রির নাম আপনারা জানেন, অনেক ফেমাস, কর ফাঁকি দিয়ে তারা অ্যাডভার্টাইজমেন্ট করে, তারা জিনিস বিক্রি করে, সেটা বাদ দিলাম। গ্রামীণ ব্যাংকটা যেটা প্রথম প্রতিষ্ঠা থেকে কিন্তু গ্রামীণ ব্যাংক এক্সাম্পটেড ফ্রম ট্যাক্সেস, এটা মাইক্রো ক্রেডিটের জন্য আমরা আগে থেকে আমরা এমএফআই তে দিয়েছি, আমি পিকেসে দিয়েছিলাম। হঠাৎ করে এই সরকার এসে প্রথম দিকে করে না। আপনি দেখেন মানে ম্যালাফাইডি যে ইন্টেনশন,
প্রথমে না করে যখন কনফ্লিক্ট হলো আগের প্রধানমন্ত্রী তখন ওরা হঠাৎ করে বন্ধ করে দেয় এবং এসে করা। আমরা অ্যাসেস করে দেখলাম, আমরা মানে এনবিআর কিন্তু বসে অ্যাসেস করে বোর্ডে এটা আলাপ যে দের ইজ নো রিজন প্রত্যেকটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট দেবেন, এটা শুধু গ্রামীণ ব্যাংক নাম, কিন্তু গ্রামীণ ব্যাংক তো ব্যাংক না, ব্যাংক হলো এমএফআই, ওরা তো আপনার আমার কাছে ডিপোজিট নিতে পারে না, এফডি করতে পারবে না, ডিপোজিট না কার কাছ থেকে। তার মানে গ্রামীণ ব্যাংকের ট্যাক্স এক্সেম্পশনের ব্যাপারে ডক্টর ইউনূস কোনো কিছু বলেন নাই আপনাদের? না, মোটেও না। আচ্ছা, আমি আপনাকে একেবারে অ্যাসিওর করে, উনি নিজেও জানতেন না। আমি যখন এনবিআর থেকে যখন বললেন, আমাকে যখন বলে স্যার আমরা এটা অ্যাসেস করে দেখছি জাস্টিফিকেশন, এনবিআর কিন্তু একটা ক্লারিফিকেশনও দিয়েছে, বলে এটা ছিল একদিন একদম, হঠাৎ করে 4-5 বছর দিল না কেন, এখন আবার বলে যে আমরা স্টার্ট করেছি। এরকম তো অনেকগুলো আছে। এবং ওনাকে যখন জানিয়েছি, পেপারে দেখেছে, তখন উনি বললেন যে না, অন্যান্য বেনিফিশিয়ারি যারা ওরা খুশি হয়েছে, কারণ এত বড় একটা ট্যাক্স দেওয়ার পরে আমাদের একটা বিরাট ড্রেন হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে অপারেশনাল এফিসিয়েন্সি এবং ওদের আর্থিক যে সংকট, সেটা আপনার অনেক সংকট ছিল, এখন হয়তো কিছু লাভ হচ্ছে। কিন্তু আমি কিন্তু শোনেন, আমি কিন্তু ওই 4-5 বছরে যেটা বন্ধ করে দিয়েছ সেটা কিন্তু এক্সাম্পশনে, সেই ট্যাক্সটা কিন্তু ধরা হয়েছে, গ্রামীণ ব্যাংক যদি চ্যালেঞ্জ করেছে, সেটা কোনো এক্সাম্পশন দেওয়া হয় নাই কিন্তু। ওকে, আমি খেলে দিচ্ছি হাল নাগাদ, আপনি লক্ষ্য করবেন, জাস্ট রিসেন্ট। আগে যে 4-5 বছর বন্ধ ছিল, আমি বলিনি যে ওটাকেও তোমরা অব্যাহত দিয়ে দাও। ঠিক আছে, মানছি, কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে মানে জীবনে প্রথমবারের মতো আপনাকে একটা অভিহিত হতে হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি ভারতের প্রতি আপনি অনেক অনুগত বা লিনিয়েন্ট, বা ভারতের প্রতি আপনি অনেক বেশি। এটি আরো বেশি হয়েছে আপনি যখন ইলিশ মাছ দেওয়ার ব্যাপারে অনেকে বললেন যে আপনি নিজে উদ্যোগী হয়ে 3000 টন ইলিশ মাছের জন্য দিতে চেষ্টা করলেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ব্যাপারটি আপনি আসলে কিভাবে দেখেন, যে আপনাকে দেখা হচ্ছে যে আপনি অনেকটা ভারতপন্থী লোক। আমি বলি, এখন আমি কার প্রতি অনুরাগ সেটা কে বলেছে সেটাই ম্যাটারে। আমি বলি, তখন ইলিশ মাছটা আমাদের কাছে রিকোয়েস্ট আসছে, প্রথম রিকোয়েস্ট আসছে বাংলাদেশ এমবেসি, ওরা দিল্লিতে দিয়েছে, আমাদের হাই কমিশন দিয়েছে, ফরেন মিনিস্ট্রিতে রিকোয়েস্ট আসছে, এবং ফরেন মিনিস্ট্রি থেকে আমাদেরকে একটা রিকোয়েস্ট, হয়তো ওরা শর্ট একটা রিকোয়েস্ট পেয়েছে যে ওরা ইলিশ মাছ যেন পুজোর সময় আমরা রপ্তানি করি, কারণ পূজা চলে আসছি আর ইলিশ বন্ধর সময় চলে আসবে। তখন আমি মতো আমি বললাম যে না, এটা দিতে হবে, এবং এটা বাণিজ্য মন্ত্রণালয় আমরা অ্যাসেস করে বললাম যে স্যার আমরা প্রত্যেক বছর দেই, গত বছর 4000 মেট্রিক টন দিয়েছে, গেছে 1800 টন, কারণ এটা কিন্তু স্পেসিফিক এবং এটা বিনা পয়সা দেওয়া হয় না, $1.20 করে। অতএব এইভাবে আমি 3000 টন দিয়েছি, এবং সেটা আমি হিসাব করে দেখলাম 5,30,000 মেট্রিক টন একটা সিজনে আহরণ হয়, এটার 0.5%ও না। এখন এইটাতে যদি মনে করেন যে দেশের ইলিশের দাম বেড়ে গেল, লোকজন ইলিশ খেতে পারবে না, এটা মোটেও ঠিক না। আর এখানে আরেকটা জিনিস আছে, ওরা বিনা পয়সা নিচ্ছে না। দ্বিতীয়ত হলো, ওরা এই পূজা পার্বণে ইলিশ মাছটা ওদের বিশ্ব ওয়েস্ট বেঙ্গলে ওদের একটা ফেভারিট জিনিস। আপনি এটা, আমার নেইবার একটা দেশ, ওরা কি করে, ওরা নেগেটিভ অ্যাটিটিউড নেই, ওরা আমাদের ব্যাপারটা এরকম যে ধরেন ইলিশ মাছ দেওয়ার জন্য শুধু না, ভারতের সাথে অর্থনৈতিক বা কূটনৈতিকভাবে এক ধরনের নতজানু অবস্থানের পরিচয় দিচ্ছে গত সরকার, শেখ হাসিনা সরকার, সেটা আমরা অনেকবার শুনেছি। সেটার সাথে মিলিয়ে এটা বলা কিনা, মানে না, এটা দেখেন, আমরা তো ওরকম করি নেই, করার আমাদের ইস্যু নাই। যে প্রজেক্ট গুলো হয়েছে 3-4, আমি নাম বলবো না, 3-4টা কম্পোনেন্ট আছে, তার মধ্যে একটাতে বিদেশিরা বলছে আমরা করবো, সেখানে ভারতকে দেওয়া হয়েছে ওই কন্ট্রাক্ট, ওটা হলো নতজান। আর ইলিশ মাছ আমি তৈরি হবে, ইলিশ মাছ তো আমি তো অন্য থাইল্যান্ডে তো পাঠাচ্ছি না, অন্য জায়গায় তো পাঠাচ্ছি না, এক্সপোর্ট করছি না, আমরা তাও সাময়িক। কিন্তু এখন মাত্র গেছে, আজকে পর্যন্ত আমার কাছে খবর কথা ছিল যে আমরা 850 মেট্রিক টন, হয়তো 1200-1300 বেশি যাবে না, এখন তো বন্ধই হয়ে গেল। অতএব আমি এটা নিয়ে হইচই করি, ঠিক এটা আমি ফ্র্যাঙ্কলি বলি। অনেকে ভাবে যে আমাদের নতজানু, এটা যদি মনে করেন নতজানু, এটা মোটেও না। একটা নেইবারলি আপনার মায়ানমারের সাথে আমাদের এসে রোহিঙ্গা চলে এসে আমাদের এই বন্ধ হয়েছে ওদের ট্রেড, মোটেও না। ইন্ডিয়ার চায়না এত বৈরী সম্পর্ক, সেটি আপনি ঠিকই বলেছেন। তাহলে আমাদেরকে চট করে দুটি ব্যাপারে কথা বলতে হচ্ছে, যে আমরা ওই সরকারকে শুনেছিলাম যে ওই সরকারের আমলে
কোনো প্রাইভেট কোম্পানিতে যদি ইন্ডিয়ান কোনো লোককে নিয়োগ দেওয়া হতো তাহলে তারা বিশেষ ধরনের বেশ কিছু সুবিধা পেত। এরকমটা এখন চলে কিনা? ২৬ লাখ ভারতীয়দের কাজ করার কথা আমরা বাংলাদেশে শুনেছি, তারা কি এখনো কাজ করছে কিনা, তারা সঠিকভাবে টাকা দিচ্ছে কিনা, আপনার কাছে এটা নিয়ে কোনো তথ্য আছে কিনা? ভারতের সাথে অর্থনৈতিক ক্ষেত্রে বা সামরিক ক্ষেত্রে আগের সরকার কি কি গোপন চুক্তি করেছিল সেগুলি আমাদের এখন সামনে আনা হবে কিনা? না, সেইগুলো একটু বিশেষ করে আমি প্রকল্পের ব্যাপারগুলো বলি। প্রকল্প আমরা যাচাই বাছাই করছি, কোনটা কোনটা এসছে, কোন ইস্যুতে আসছে, এবং নতুন করে নেওয়ার আগে যেগুলো হয়ে গেছে ওদের প্রকল্পগুলো অনেক দূর এগিয়ে গেছে, সেগুলো আমরা ইস্যু করতে পারবো না। এটা হচ্ছে। আর দ্বিতীয়ত যেটা বলবো যে নতুন করে ওদের কাছ থেকে আনা, আমরা চিন্তা ভাবনা যে ইদানিং আপনারা দেখেছেন আমাদের তো ডাইভার্সিটি মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার যিনি আসছেন, আই ওয়াজ ওয়ান অফ দি নেগোশিয়েটর। আমি অনেকগুলো ট্রেডিং ফিল্ড বলেছি, উনি রাজি হয়েছেন বলে এটা এক্সপ্লোর করবো, প্রাইভেট সেক্টরের লোক পাঠান। অর্থাৎ এখন ভারতের দিক থেকে একেবারে ডিপেন্ডেন্ট আমরা সেটা না, আমাদের কিছু ন্যাচারাল জিনিস করতে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে প্রকল্পের ব্যাপারে আমি উদাহরণ দেব না স্পেসিফিক। কয়েকদিন আমরা কয়েকটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছি, সেখানে কিন্তু অনেকগুলো পার্টি ছিল, পার্শ্ববর্তী দেশ ছিল। আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা একটা বড় প্রজেক্ট দিয়েছি কোরিয়ানদের, আর একটা বড় প্রজেক্ট জাপানিজদের। আমাদের কনসিডারেশন ছিল কোয়ালিটি অফ ওয়ার্ক গুড। আর জাপানিজরা, কোরিয়ানরা, বিশেষ জাপানিজরা ওদের কন্ট্রাক্টররা ঘুষ দিয়ে কাজ নেবে, এটা ওরা অ্যালাউ করে না। ওই কন্ট্রাক্টর কিন্তু মানে ব্যান্ড হয়েছে। কিন্তু অন্য দেশ বলেন তাদের ওন মাইন্ড, যেমনি পারো টাকা কন্ট্রাক্ট নাও, তারা ঘুষ দাও, কিন্তু দেশে কোনদিন ব্যান হবে না। সো এটার ডিফারেন্সটা বুঝছেন তো? যারা করাপ্ট, যারা এখানে আসবে প্রাইভেট ইনভেস্টর, তারা যদি বাংলাদেশ করাপশন করে, those will be taken as corruption in their own country. ওকে, এটি পরিষ্কার। ডক্টর আহমেদ, আপনাকে আমি একটু ভূ রাজনীতির একটু প্রশ্ন একটু করতে চাই অর্থনীতির পাশাপাশি। এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যে ভারতে আছেন, তিনি আসলে কোন স্ট্যাটাসে আছেন, এবং আপনারা আসলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করা বা অন্য কোনো ব্যাপারে আপনাদের কোনো চিন্তা এই মুহূর্তে রয়েছে কিনা? না, চিন্তা নিশ্চয়ই আছে। আপনি দেখবেন তো সবসময় এখানে পররাষ্ট্র উপদেষ্টা বলছেনই আমরা দেশে আসার জন্য আমরা অনুরোধ করবো, হয়তো ফর্মালি আবার করবে, কারণ এটা কিন্তু বলা হচ্ছে যে উনি এখানকার বিচারের সম্মুখীন হতে হবে। এটা হলো সবচেয়ে বড় কারণ। আর সেকেন্ড হলো, এখন আপনি জানেন যে জাতিসংঘের ইস্যুতে আপনার ইনভেস্টিগেশন একটা ইস্যু আসছে, টিম আসছে, আর এখানে কিন্তু তদন্ত কমিশন করা হচ্ছে। ওরা ইমিডিয়েটলি কাজ শুরু করবে, করে স্পেসিফিক কিছু চার্জের স্পেসিফিক ক্ষেত্রে চিহ্নিত করে আগের প্রধানমন্ত্রী হোক অন্য মন্ত্রী উঠছে, তখন কিন্তু ফর্মালি তারা রিকোয়েস্ট করবে এটা সিদ্ধান্ত। কারণ ভারতের সাথে কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তিও আছে, কিন্তু এখানে কথা হলো ইন্ডিয়ার বা পার্শ্ববর্তী দেশেও তো সদিচ্ছা দেখাতে হবে। কারণ একজনের ব্যাপারে যদি কেউ কোনো ক্রাইম করে থাকে তার নিজের দেশে, আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনা সরকার প্রধান থাকা অবস্থায় তাকে কোর্ট করিয়ে ইন্ডিয়াকে যা দিয়েছি তা তো কখনো ভুলতে পারবে না, সেই কারণে কি তিনি বিশেষ খাতির বা বিশেষ সুবিধা পাচ্ছেন ক্ষমতা থেকে যাওয়ার পরও? কিছুটা তো বটেই, কারণ এইখানে ভারতের আসলে যেটা আমরা এক্সপেক্ট করি, ভারত হবে মানে পিপল টু পিপল ফ্রেন্ডলি, কোনো পার্টিকুলার সরকারের না। আমরা আগে থেকে আমি নিজেও বলেছি যে কোনো সরকারের প্রতি কোনো পার্টিকুলার সরকার মানে গভর্নমেন্ট, নট দ্য স্টেট, গভর্নমেন্ট সাথে কোনো একটা স্টেটের ইস্যু থাকা চলবে না। এটা মানুষের প্রতি, দেশের প্রতি। কিন্তু এখানে যেটা হয়েছিল তখন একটা পার্টিকুলার গভর্নমেন্টের প্রতি থাকতেই হবে তারা। কিন্তু এতে হয় কি, বৈরিতা হয়েছে আমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মানুষের পিপলস সাথে। সেই জন্য দেখবেন, আপনি নিজেরা দেখবেন যে ভারত কিন্তু পপুলার না সাধারণ মানুষের কাছে। ভালো মন্ত্রী হতো, আপনি নিজেরাই যদি হতো, অনেক কিছু আমাদের দিচ্ছে, লোকজন কেন বলবে যে কেন আমরা ভারতে এসে করছি? এটা তো ওদের রাজনৈতিক ভুল। আমাদের কয়েকটা বিষয় আর কয়েকটা প্রশ্ন রয়ে গেছে, সেই জন্য এই প্রশ্নগুলি অনেকটা রেপিড ফায়ারের মতো। আমাদের সময় খুব কম, আপনাকে খুব দ্রুত আমি করতে চাই, আপনি যদি একটু খালি বলে যান। দেশের পোশাক খাতের অস্থিরতা, যে আশেপাশের দেশে অর্ডার চলে যাচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক নির্মাতা বা রপ্তানিকারকদের একজন বলছেন যে আমার চেহারা দেখে তো তারা অর্ডার দিচ্ছে না, আমি এখন কস্ট এটা করতে পারছি না, শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখছেন যে এটা কবে নাগাদ কাটবে? শ্রমিক অসন্তোষের ব্যাপারে এটা কিছু জেনুইন ওদের ডিমান্ড আছে, ওদের ওয়েজ দিচ্ছে না, এটা ওদের ফেইলিউর কিছুটা।
সেখানে আমরা যথেষ্ট সহায়তা করছি, ভালোগুলো কিন্তু খারাপ হয় নাই। এখনো কিন্তু ভালোগুলো, আমার সাথে ইন্ডিটেক্স একটা বিরাট একটা বায়ার, তারা বলছে এখনো কিন্তু বাংলাদেশে যেগুলো চট করে চলে। আমি তো নিজে মার্কস এন্ড স্পেন্সার, গ্যাপের সাথে আলাপ করি, আমরা সহজে কিন্তু যাবো না। কোয়ালিটি অফ ইউর ফ্যাক্টরি, 100টার মধ্যে 50টার বেশি হলো ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি, আমরা চট করে চলে যাবো না। এইগুলো অনেকটা হয়েছে কি, অনেকের ধারণা, এবং আমাকে অন্য লোকে বলে আমরা চায়না +1-এ যাইতে চাই না, বাংলাদেশ ইজ ডিস্টিংক্ট, আর ভিয়েতনাম ইজ চায়না +1, ওখানে যাবো কেন? অতএব এখানে ঠিক যে শ্রমিকদের কিছু আসছে, আর এখানে যারা লুজিং কনসার্ন তারা কিছু সুযোগ নিচ্ছে। তারা এক ফ্যাক্টরি 24 মাস বেতন দেয় নাই, আর আমাদের কাছে বেতন দেয়, তবু আমি 2-3টা ফ্যাক্টরিকে 3 মাসের করে ওয়েজ দিচ্ছি। এখানে কিন্তু অনেক প্লেয়ার আসছে, মানে আমি বলবো এখানে কিন্তু ইন্ধন যোগাবার জন্য অনেক প্লেয়ার ফ্রন্টে হয়তো কিছু থাকতে পারে, মালিকদের পদক্ষেপ। অথবা আমরা চেষ্টা করছি, এই শুধু গার্মেন্ট না, অন্য ফ্যাক্টরিতে ডোমিনো এফেক্ট হতে পারে, তাই না? অন্য ফ্যাক্টরি শ্রমিকরা, অথবা এটা আমরা, আর এখানে ল অ্যান্ড অর্ডারের ব্যাপারও আছে, কারণ এখানে যদি শৃঙ্খলা এসে না থাকে, ওখানে রাস্তা বন্ধ করে দেয়, এই জিনিসগুলো আমরা দেখি। ঋণ খেলাপি, টাকা পাচারকারী যারা চিহ্নিত গ্রুপ আছে, যাদের মধ্যে থেকে আসলে এস আলম, বেক্সিমকো, সামিট গ্রুপ, এরকম নানা রকম কথা আমরা শুনি, তো তাদের টাকা পাচার ফিরিয়ে নিয়ে আসার পাশাপাশি এদের বাংলাদেশে যে ইন্টারেস্টগুলি রয়েছে সেগুলি অধিগ্রহণ করা, নিলাম করা, রাষ্ট্রীয় পরিচালনায় নিয়ে আসা, এরকম কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে কিনা? এইটা আমাদের চিন্তার মধ্যে আছে। কিছুদিন আগে গভর্নরের সাথে কথা বলতে, কিছুতে অ্যাসেট ওদের আছে, ওটা সে উনি বলেছে এগুলো সেল করার ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ থাকবো, চট করে বিক্রি না করে সম্পত্তিগুলো, যেগুলো অনেক রকম অ্যাসেট আছে। তবে হিসাব করে দেখা গেছে ওদের যে অ্যাসেট আছে, আমি কালকেও আমি জিজ্ঞেস করলাম একটা ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, কিন্তু তোমরা জানো কতই স্যার যা ওদের সম্পত্তি আছে বিক্রি করে ওর যে ঋণ খেলাপি আর 50 ভাগের 1 ভাগ আপনি পাবেন না, সব পাচার করে দিয়েছে, একটা হিসাবই আছে ওদের, যে বলছে। অতএব তবু আমরা চেষ্টা ওই সম্পত্তিগুলো, ট্যাঞ্জিবল অ্যাসেট বা অন্যান্য যে স্টেক গুলো আছে বিক্রি না করতে পারে, এটা আমরা যথেষ্ট সজাগ। এই জন্য আপনি দেখবেন যে পার্সোনাল হিসেবে অনেকে হয়তো বাইরে জানেন, আমি যে 8টা কোম্পানি যে তাদের পারিবারিক শেয়ার গুলো আছে, ওটাকে এখন আমি রেজিস্টার জয়েন্ট রেজিস্টার কোম্পানিকে বলে দিয়েছি, কমার্স মিনিস্ট্রি, যে তারা লক করে রাখো। এখন ওরা চটে গেছে, ওদের এই ভাইটা এদের থেকে অন্যখানে নিতে যাচ্ছে, আমাদের নো, ওদের কোনো পার্সোনাল যে কোম্পানিগুলো আছে ওগুলো শেয়ার লক করা আছে, অর্থাৎ নিচ্ছি। আর যেটা আপনি বলে ট্রু, যে আমরা একটা টেক ওভার বা ম্যানেজমেন্ট নিতে পারি কিনা আমরা চিন্তা ভাবনা করছি, একটা লিগাল ব্যাপার আছে কোম্পানি আইনের আন্ডারে, এটা করে অলরেডি কিন্তু বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল নেওয়ার জন্য হাইকোর্ট কিন্তু একটা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক নিয়ে নেওয়ার জন্য। বাংলাদেশ নিয়ে নেওয়ার জন্য রেডি ছিল, তারা সে রিসিভার নিয়োগ করবে, তা ম্যানেজ করবে প্রফেশনালকে দিয়ে, সেটা আবার রিড করে যায়। তো আমি আজকে আমরা বলেছি যে অ্যাটর্নি জেনারেল অফিসকে যে আপনার রিডটাকে সলভ করার ব্যবস্থা করেন তাড়াতাড়ি লিগাল ওয়েতে, সেটা আমরা নিতে পারি। এবং এটা একটা এক্সাম্পল, এবং আমরা চিন্তা ভাবনা করছি অন্যগুলো যেগুলো, সেগুলো কিন্তু আমরা টেক ওভার করা যায়। টেক ওভার মানে ওন করা না, ম্যানেজমেন্টের জন্য নেওয়া, এটা ভালো করে সেটি অনেক ক্ষেত্রেই অনেকের দাবিও রয়েছে এরকম। এই পর্যায়ে এসে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে এরকম আমরা শুনছি। অন্তর্বর্তী সরকার এসব নোট নতুন করে নকশা প্রণয়ন করা হয়েছে। আপাতত এই ধরনের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না, পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া হতে পারে। নতুন নোট বাজারে আসতে 1.5 বছরের সময়, এই যে পুরো প্রক্রিয়াটা, সেইটার ক্ষেত্রে কি বঙ্গবন্ধুর ছবি অপসারণ করাই মূল লক্ষ্য? অন্য কোনো ব্যক্তিত্বের ছবি নিয়ে কি আপনারা ভাবছেন, যেমন প্রথম নোবেল প্রাইজ যিনি পেলেন বাংলাদেশে? না, শোনো, যেটা প্র্যাকটিসটা অন্য দেশের ছবি দেয়, কিন্তু বাংলাদেশে একজনের ছবি ছাড়া বাকি কোনো সময় করার ছিল না। আমরা যেটা চেষ্টা করেছি, আমার সময় আমি চেষ্টা করেছি কারোর ছবি না দেই নাই, সেখানে আমরা পুরাকীর্তি, তারপর আমরা হিস্টোরিক সেগুলো দিয়েছি, যাতে একটা কারোর প্রতি ইসে না করে। অনেকে আমার সময় বলেছে নজরুল ইসলামের ছবি দিচ্ছেন না কেন, রবীন্দ্রনাথের ছবি দিচ্ছেন না কেন, বা জিয়া রহমান সাহেবের ছবি দিচ্ছেন না, বঙ্গবন্ধুর ছবি তো আছে, তার ওগুলো দেন, কোনো ছবি নেই প্রিন্সিপাল। এখন এটা ডিজাইন করবে, ওরা বলছে এগুলি করলে হচ্ছে কারো ছবিটা দেওয়া হলে ব্যাপারে অনেক রকম আপনার প্রশ্ন আছে।
মানে যেটা আমাদের দেশে একটা ইস্যু হয়ে গেছে আর কি, আমাদের একটা অন্যরকম সেন্টিমেন্ট হয়ে গেছে। অন্য দেশ আছে, অন্য দেশে কিন্তু আপনার ওই জাতীয় চরিত্র না। আমেরিকাতে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ছবি আছে, জেফারসনের কিছু ছবি আছে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়। অন্য দেশে অবশ্য হেড অফ স্টেট বা হেড অফ গভর্নমেন্টে থাকে। ইন্ডিয়াটা একটা রেখেছে গান্ধীর ছবি, আর পাকিস্তানে তো জিন্নার ছবি রেখেছে। আমরা চেষ্টা করছি যে ছবি ছাড়া যদি, তবে এটা ফাইভ ডিসিশন, আমি তো একটা ডিসিশন নেবো না। বাংলাদেশ ব্যাংক প্রপোজাল নিয়ে আসছে যে ওরা বলতে টাকা লাগে। তবে আমি একটা জিনিস বলি প্রবীরদের, যে টাকা গুলো মিউচুয়ালাইজড হয়। আমরা 100 টাকা ছাপাতে আমাদের খরচ হয় 10 টাকা, আরো বেশি আপনার সময় লাগে, এবং এটা 1 বছর পরে এটা তো ডলারের মতো সযত্নে রাখে লোকজন। আমি বলছি এখন ক্যাশলেস সোসাইটির দিকে যান, এবং প্রয়োজন হলে ক্যাশলেস সোসাইটি আমরা বলছি, কারণ খালি টাকা নিয়ে যাবে 1000 টাকার নোট দিয়ে বান্ডেল করে টাকা দেবে কেন? এটা তো এখন সময় আসছে এটা ইস্যু করা। হ্যাঁ, এটা ঠিক, দরিদ্র গ্রামের লোকজনের তো ক্যাশলেস বুঝবে না কোথায় কি করতে, সেখানে দরকার হলে অন্যরকম আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে ইসে করেন, তো টাকা কিসের দরকার, এক জায়গা থেকে এক জায়গায় টাকা নেবে। হ্যাঁ, তাও টাকা লাগবে। এটা অনেক সময় অন্যান্য দেশে কিন্তু কয়েন ব্যবহার করা হয় বেশি। কয়েন আমাদের মিন্ট নাই, আমরা তবে বাড়িতে ছাপে আনা যায়, তবে কয়েন তো 5 টাকা 10 টাকার বেশি আপনি করতে পারবেন না, ম্যাক্সিমাম 10 টাকা। আমরা চেষ্টা করছি যাতে ওটা একটা ডিসিশন নেওয়া হবে, এখনো করিনি। ছবিটা একটা সিরিয়াস, মাত্র প্রপোজালটা আসছে, এটা আমি হাইয়েস্ট পর্যায়ে আলাপ করে আমরা ডিসিশন। রাজনৈতিকভাবে ব্যাংক দেওয়া হয়েছে উপহার হিসাবে, ইনাম হিসাবে, পরিবারের বিভিন্ন সদস্যদেরকে ব্যাংক দেওয়া হয়েছে। সেই ব্যাংকগুলি নিয়ে আপনারা কি চিন্তা করছেন, যে সেই 60 থেকে 90টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কি থাকবে, নাকি তাদেরকে আসলে মার্জার করা হবে, সরকার প্রশক দিবেন? এটা যেটা বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে অলরেডি, যে বড় ব্যাংকগুলো, ইসলামী ব্যাংক ইনক্লুডেড, ম্যানেজমেন্ট এখন চেঞ্জ করছে, পুরোপুরি এসে করে দিয়েছে। আরো 2-3টা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, এনআরবিসি করেছে, আস্তে আস্তে সবগুলো করবে। কিছু কিছু আছে পুরোপুরি পুরো সেট আপ চেঞ্জ করে পুরোনো দিয়ে আসে যাতে ম্যানেজমেন্টটা যেন হয়। আর আমি ওদের কাছে আজকে তোমার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কিছু নাও, খালি ওই সো কল 1% শেয়ার নিয়ে একটা সারা জীবন ডিরেক্টর চেয়ারম্যান থাকবে 20 বছর, সেটা অ্যালাউ করা ঠিক হবে না। অর্থাৎ রিঅর্গানাইজ করা হচ্ছে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, খালি সবসময় সব ব্যাংকে কিন্তু ডাইরেক্টর চেয়ারম্যানের সাথে যারা ম্যানেজিং ডিরেক্টর, তাদের একটা কমফোর্ট জোন থাকে। আমরা এটা এখন এটার দিকে লক্ষ্য দেওয়ার চেষ্টা করছি। কমফোর্ট জোন তো বুঝতে পারছেন, রাইট? একজন ব্যাংকের ডিরেক্টর ম্যানেজার যত টাকা বেতন পায়, আপনি তো আপনার চিন্তার বাইরে। অতএব সে কেন চাইবে চেয়ারম্যান কেন করে চাকরিটা? দেশে তো বিল পাচ্ছে, হোটেলের বিল পাচ্ছে, আপনার ক্লাবের। অতএব এই মানে যে প্র্যাকটিসটা করতো। আরেকটা জিনিস আমি রিসেন্টলি বলেছি ব্যাংকের চেয়ারম্যানদের কাছে, যে আপনারা বড় বড় ইন্ডাস্ট্রি ডিফল্ট হয়, এবং জার্মানিতে প্র্যাকটিস আছে, ইভেন ফিনল্যান্ডে, ওখানে বড় বড় যারা ফিনান্সিয়াল সেগুলো ব্যাংক, তাদের রিপ্রেজেন্টেটিভ কিন্তু বড় বড় ডিসিশনে ব্যাংকের বিষয়ে তারা প্রেজেন্ট থাকে, এবং ওরা জাস্ট অনলুকার না, তারা তখন কমেন্ট দেয় যে আমি এত টাকা দিলাম, এত $1 বিলিয়ন দিলাম, তুমি কোন কোন সেক্টর দিচ্ছ, অ্যাপ্রাইজার হয়েছে কিনা। বাংলাদেশ কিন্তু এটা নাই। ব্যাংকাররা কেউই তো পরে যখন ডিফল্ট হয় তখন, আর এই কমফোর্ট জোনের জন্য কিন্তু বেশিরভাগই মানে যেটা বলি আমি, বেশিরভাগ তাই হয়েছে। এখানে ব্যাংকারদের তো কিছুটা রেসপন্সিবিলিটি আছে যেটা ওরা পালন করেনি। ডক্টর আহমেদ, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের অর্থনীতির যে সাইজ এবং বাংলাদেশের ব্যাংকগুলি যেভাবে করছে, আসলে বাংলাদেশে কতগুলি তফসিলি ব্যাংক থাকা দরকার বা থাকলে ভালো হতো? আমি সরাসরি বলি, এটা কোনো প্রয়োজনই ছিল না। আপনি দেখে যান, আমার সময় একটা ব্যাংকও দেওয়া হয় নাই, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও দেওয়া হয় নাই। তখনই আমি ভেবেছিলাম, আপনাকে বলি ফ্র্যাঙ্কলি, তখনই আমি ভেবেছিলাম কিছু ব্যাংকে মার্জ করা হোক। আমি কিন্তু 2008-এ মার্জার এন্ড অ্যাকুইজিশন একটা এসে ড্রাফট দিয়ে আসছি বাংলাদেশের ব্যাংকে, কিন্তু সারপ্রাইজিংলি এটাকে উল্টিও দেখে নাই, রিভার্স। হঠাৎ করে কিছুদিন আগে ওনাদের খেয়াল হলো মার্জার অ্যাকুইজিশন করে, তাও ডিকটেটে, আদেশ করে হয়, আপনি জোর করে কাউকে মার্জ করতে পারবেন? অতএব দেখেন, এই যে ব্যাংকটা কনসলিডেট করা, আমি বহু আগে এক্সাম্পল দিই, আমার সময় আমি তো 3টা সরকারি ছিলাম, সবাই তো একই কথা বলতো, ব্যাংক দাও, এই দাও, সেই দাও। আমি বলতাম যে জাস্টিফিকেশন নাই, আমাকে বোঝান কেন। আমি এক্সাম্পল দিই, ইন্ডিয়ারটা, আপনি পার্শ্ববর্তী দেশে দেখেন কয়টা ব্যাংক আছে, এত বিশাল ইকোনমি, ওদের বড় কয়েকটা
কেন্দ্রীয় ব্যাংক ছাড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর যে আইসিআইসিআই ব্যাংক ছাড়া বাকি তো রিজিওনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ আপনার ওরা কিন্তু একটা আমাদের বিশাল ব্যাংক, কিন্তু ওরা রিজিওনাল ব্যাংক এবং ওটা ডিসেন্ট্রালাইজ করে। আবার এতগুলো তো না। আরেকটা জিনিস দেখবেন, ব্যাংক যারা ওন করে শেয়ার হোল্ডাররা, ওরা কিন্তু কোনো ইন্ডিয়ান কোনো বোর্ডে আপনি দেখবেন না। আপনি টাটা, বিড়লা অথবা গোদরেজের লোকজনকে দেখছেন ব্যাংকের ডিরেক্টর চেয়ারম্যানের বসে আছে? নো, ওরা তাদের ইন্ডাস্ট্রি নিয়ে ব্যস্ত। ব্যাংক চালায় প্রফেশনালরা, ব্যাংক চালাইছে। এখানে দেখবেন ডিরেক্টর, ওই ইন্ডাস্ট্রির মালিক, চেয়ারম্যান, তার ফলে কোনো চেক এন্ড ব্যালেন্স নাই। একটা জোক বাংলাদেশে ব্যাংক পাড়ায় খুব প্রচলিত ছিল যে আমি তো এই ব্যাংক থেকে লোন নিয়ে আরেকটা ব্যাংক করে ফেলবো, মানে দিস শুড বি এ জোক। কিন্তু এইটা অনেকে এটা বলতো যে হ্যাঁ এটা হইতেও পারে, মানে এরকম একটা অবস্থা তখন ছিল যে মানে 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 কি বলা যায় যে নিশ্চয়ই আমরা সেই অবস্থার মধ্যে আর যাবো না। যে আওয়ামী লীগ আসলে অর্থনীতি কেমন রেখে গেছে, খুব কেমন রেখে গেছে এটা আমি টের পাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর টের পাচ্ছি, এবং বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা ওরা টের পাচ্ছে। আমাদের সাথে কথা যে অবস্থা করেছে, মানে এটা মানে অকল্পনীয় ব্যাপার। এখন যেটা আমার এটা প্রথম দিক দিয়ে আমি বলি, যখন ডোনাররা আসে আমি হচ্ছে আমাদের লোন কমিটমেন্ট যেটা সেটা আমরা হিসাব করবো, আমরা অনার করবো ডেফিনেটলি। কি উদ্দেশ্যে এনেছে, কেন এনেছে সেটা তো পরের ব্যাপার। যেগুলো আমরা এনেছে, যেগুলো আমরা তবে ডেট সাস্টেনেবিলিটি যেটা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, কারণ আপনি জানেন ওটা যদি আমরা ঠিক স্পষ্টভাবে রিএফর্ম না করি আগের লোনগুলো পাই। যেমন এখন আমি IMF কে বলছি আরো $3 বিলিয়ন দিয়ে, তখন ওরা বলে তোমার সাস্টেনেবিলিটি সেটা দেখো। আমরা কিন্তু ডিফল্ট হতে হয়নি, কোনোদিন হলো না। আপনি দেখেন আমরা যে অনবরত যে লোন গুলো যে আমরা শোধ করে দিয়ে যাচ্ছি, আমাদের একটু ইচ্ছা হচ্ছে, কষ্ট হচ্ছে যে রিজার্ভ কম, ইদানিং ইসে বাড়াতে আপনার কি জানি বলে রেমিটেন্স বাড়াতে আর ইম্পোর্টটা কমাতে আমরা কিন্তু কিছুটা অলরেডি কিন্তু বাংলাদেশ ব্যাংক মানে আমাদের সাথে প্রায় $1 বিলিয়ন মানে আউটস্ট্যান্ডিং সে শোধ করে দিয়েছে। আপনি আশ্চর্য হবেন, একটা কুয়েতে একটা সার কোম্পানি $135 মিলিয়ন পেত, এই গত সরকার দেয়নি। পেট্রোলিয়াম পেত প্রায় $250 মিলিয়ন। আমি শোধ করে করে কয়েকদিন আগে আমার কৃষি এগুলি দেয় নাই কেন, মানে এগুলি দেয় নাই কেন, না দিয়ে ওর লাভ হচ্ছে কি? ওই গত সরকারকে এই টাকাগুলিও পাচার করতে চেয়েছে বা পাচার করেছে, এইটা মানে কমিটমেন্ট দেয় নাই। যেমন আপনি দেখেন না, একটা এক্সাম্পল, আদানি $500 মিলিয়ন হিসেবে বলেছে। সে আদানি যে কোনো কারণে বেশি দামে কন্ট্রাক্ট করেছে, সেটা অন্য ব্যাপার, ওখানে ইস্যু হয়েছে। কিন্তু সে তো এখন বলছে $500 মিলিয়ন তোমাদের কাছে পাই। আমি এখন আমরা বলছি $500 মিলিয়ন একবারে তোমাকে কি করে দেবো, না তো বলবো না, কিন্তু আমরা দেখবো। অতএব হ্যাঁ দেয় না, এই টাকাগুলো নিয়ে কি করেছে, সেটা পাচার করেছে, বা দেশে অনেক বিরাট বিরাট বাড়ি গাড়ি অনেক করেছে। আপনি এখন আমরা তো দেখি কার বাড়ি কি কোথায় কই কোন অজপাড়া গায়ে বিরাট 10 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে। কেন ইমাজিন করে আমরা চিন্তা করতে পারি? আমার সেটাই মানে যথেচ্ছাচার করেছে। আমরা দেখেছি যে ছোট রাজনৈতিক নেতারাও আসলে প্রচুর পরিমাণে টাকা পয়সা মালিক হয়েছে। মন্ত্রী এমপিদের কথা, তাদের 100 গুণ সম্পদ বেড়েছে। কেউ কেউ বলেছেন মাছ ধরে ধরে তারা প্রচুর টাকা রোজগার করেছেন। মানে আমরা নির্বাচনী হলফনামায় আমরা এটা পড়েছি যে প্রচুর। সেটা তো মনে হয় একটা অ্যানাদার ওয়ে অফ কনসিলিং। কারণ আপনি মাছ আর এসে মুরগির এত হিসাব টিসাব পাবেন না, তখন বলে যে আমার টাকা আমি মাছ দিয়ে করছি। এটা হলো আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ইনকাম ট্যাক্সের যে ফাইলটা ওরা হিসাব করে, এটা হলো চালাকি। এটা তো আমরা তো টের পেয়েছি তখনই। মাছ গাছ আমাদের একদম সময় শেষ। ডক্টর আহমেদ, আমরা একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, যেটার সাথে আসলে অর্থনৈতিক সম্পর্ক নাই, কিন্তু আপনারা কবে নির্বাচন দেবেন এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা আছে কিনা? একটি জাতীয় নির্বাচন দিয়ে আপনারা কবে একটি নিয়মিত গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক রূপ আপনি আনবেন? এটা কোনো টাইম লাইনে দেখা যায়? আমি বলি, আমি আমাদের যে স্ট্যান্ড, যেটা আমি মনে করি এটা সব আমরা কিন্তু উই হ্যাভ নট অ্যাসিউমড পাওয়ার, উই হ্যাভ টেকেন সাম রেসপন্সিবিলিটি। আমাদের দায়িত্ব নিয়েছে কিছু। দায়িত্বটা কি? আমরা ইমিডিয়েটলি কিছু সংস্কার করবো ব্যাংকিং সেক্টরে, আমার রেভিনিউ সেক্টরে আছে, এক্সপোর্ট ইম্পোর্টের পাওয়ার সেক্টরে ঝামেলা আছে। এইগুলো আমরা উইদিন এটা শর্ট টার্মের মধ্যে কিছুটা রিফর্ম করবো, অলরেডি শুরু করেছি। কিছু কিছু আছে মিড টার্ম, আপনার অন্য যেগুলো সময় লাগবে, লং টার্ম আছে। তো আমাদের জন্য ইমিডিয়েট কিছু রিফর্ম আমরা, যেটা অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, তারপর ট্রেড সেক্টরে বলেন, ব্যাংকিং সেক্টরে বলেন, আর হয়তো রাজনৈতিক ব্যাপারে রাজনীতির সাথে আলাপ করে কিছুটা আমরা চেষ্টা করতে হবে সেই রিফর্মটা হয়তো
রাজনীতিকরা এসে করবে। অর্থাৎ আমাদের কিন্তু লম্বা সময়ের জন্য না। তবে আমার ঠিক না যে ওই যে বলে 3 মাসে যে চলে যান 6 মাসে, নো, আমার তো মনে হয় না 3 মাসের মধ্যে আমি কিভাবে 3 মাসে পারবেন না, আমরা ইনডেফিনিট না। তবে উই আর কমিটেড, ডেফিনেটলি ইলেকশন দেবে, কিন্তু ইলেকশন আগে কতগুলো লেভেল প্লেইং ফিল্ড করতে হবে এবং কতগুলো অবজেক্টিভ কন্ডিশন তৈরি করতে হবে। ইলেকশন আপনি এখন কি বলে দেন, 3 বছর নামও নাই, 3 বছর এনআইডি, হ্যাঁ ডক্টর আহমেদ 3 বছর এনআইডি নাম ভুল, সেই বেচারা তো ভোটও দিতে পারবে না। কি আপনি কিভাবে আপনি বলেন দিয়ে দেন, অনেকে বলছে দিয়ে দেন, তারাও তো একটু ভাবছে যে দিয়ে দিলে তাড়াতাড়ি পাওয়ারটা নিয়ে নেই। উই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দ্যাট। তো ডক্টর আহমেদ আমরা শুধু জানতে চাই যে 3 বছর লাগবে কিনা। আপনি এটা কঠিন প্রশ্ন করলেন। আমরা শিওর করি যে আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি। আমরা 3 বছর, আপনি যে প্রশ্ন করেছেন সেটা মহাকালের হিসেবে 3 বছরও অনেক বড় সময় না, মানে না, তবুও আমরা যেটা আপনার বললাম, আমরা শর্ট আর মিডিয়াম, শর্ট টার্ম গুলো আমরা মেজার গুলো নিয়ে মিড টার্ম গুলো হয়তো আমরা শুরু করে দিয়ে যেতে পারবো, লং টার্ম গুলো ওরা আমরা করবে। অর্থাৎ আপনি সেটা বুঝবেন যে আমাদের খুব বেশি সময় লাগবে না, আবার কম সময় পারবো না। মিড টার্ম কিছু যাতে আমরা শুরু না করি, যেমন ট্যাক্স রিফর্মে আমি ট্যাক্স পলিসি, ট্যাক্স আলাদা করব, এখন তো একই জায়গায় সব, এটা করতে তো সময় লাগবে, তাই না? এই রিফর্ম, এনবিআর এর রিফর্মটা লাগবে, এনার্জি সেক্টর রিফর্মটা লাগবে, তারপর আমাদের যে অল্টারনেটিভ এনার্জি আনা, এগুলো তো কিছু তো শুরু করতে, কিছুই তো করেন না সারা দেশ, খালি ইম্পোর্ট করেছে এনার্জিতে আর গ্যাস পুড়িয়েছে। গণতান্ত্রিক সরকারের জন্য কোনো কাজ রাখবেন না ডক্টর আহমেদ? ওদেরও তো কিছু কাজ করতে হবে না, পরবর্তী সরকারের জন্য কাজ থাকবে তো। যেমন আপনার দেশের আপনি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেজ অনেক ছোট, বড় বড় ইন্ডাস্ট্রি যারা স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি নাই, এটা আমি 1-2 বছর তৈরি করতে পারবো না। আমাদের এই যে স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি গুলো, এগুলো, তারপর ব্যাংকিং সেক্টরটা তো আমরা রিফর্মটাই শুরু করি, কিন্তু ব্যাংকিং সাস্টেন করতে হলে এটা আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলো যে আরো ভালোভাবে, আরো কড়াকড়ি ভাবে, স্ট্যান্ডার্ড যাই হোক হয়তো ওরা তৈরিরা আমাদের প্রিভিনেশন নর্ম গুলো তো পালন করতে হবে। তারপর সবচেয়ে বড় জিনিস কি জানেন, আমাদের ইনস্টিটিউট গুলো বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে। মানে প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন, বিভিন্ন জায়গায় যারা গেছে, আইদার কাজ করে নাই, অকাজ করেছে, এগুলো রিপ্লেস করার জন্য ভালো দক্ষ লোকের দরকার হবে, তো এদেরকে তৈরি করতে হবে। আমি সেটা আমাদের এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট সেক্টরটা ডেভেলপ করতে হবে ভালো করে, তাই না? খালি প্রাইমারি স্কুলে এডুকেশন 100% যায়, কিন্তু কিছুই শেখে না, বা ইউনিভার্সিটি বাইরে কিছুই জানে না, এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো তারা করবে না। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অনেকগুলি প্রশ্নের জবাব মাননীয় অর্থ বাণিজ্য উপদেষ্টা দিয়েছেন।